শুধু উত্তম কুমার নয়, সৌভাগ্যবশত আমি সুযোগ পেয়েছিলাম গত শতাব্দীর 40 দশকের প্রমথেশ বড়ুয়ার আবিষ্কার কিংবদন্তি গায়ক নায়ক সেই রবীন মজুমদারের সঙ্গে দুখানা ছবিতে অভিনয় করার, যার একটা হলো সুশীল মজুমদার পরিচালিত ছবি ভাঙাগড়া, যেখানে আমাদের রোল একই ছিল, কাকা ভাইপোর ভূমিকায়। আর একটা হলো সম্ভবত সলিল সেনের পরিচালিত প্রিয়া, যেখানে আমার রোলটা ছিল সম্পূর্ণ ভিন্ন, একজন ছোকরা চাকরের ভূমিকায়। ভাঙাগড়ার একটা মুখ্য নারী চরিত্রে এবং প্রিয়া ছবিটাতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রিয়া ছবিটাতেও নায়ক ছিলেন রবীন মজুমদার। উত্তম কুমারও তার যৌবনের প্রথম থেকেই নায়ক গায়ক হতে চেয়েছিলেন। অসিত বরণ, পাহাড়ি সান্যাল, রবীন মজুমদারের মতো নায়ক গায়ক, এই তিনজন এতই জনপ্রিয় নায়ক গায়ক ছিলেন সেই সময় 40 দশকে এবং 50 দশকের প্রথমার্ধে চলচ্চিত্র জগতের মধ্যে, যে প্রথম জীবনে উত্তম কুমারও গানেতে পারদর্শী হতে চেয়েছিলেন, যাতে গায়ক নায়ক দুটোই হওয়া যায় একই সঙ্গে। আর সেই শিল্পকর্ম উত্তম কুমার অব্যাহত রেখেছিলেন জীবনের শেষ দিনটা পর্যন্ত। ভাঙাগড়া ছবিটা গল্পটা ছিল এরকম, অভিনেতা অভিনেত্রীদের নাম দিয়েই বলছি। 4 ভাইয়ের সুখের সংসার ছিল। বড় ভাই ছবি বিশ্বাস, মেজ ভাই বীরেন চট্টোপাধ্যায়, সেজ ভাই রবীন মজুমদার এবং সবচেয়ে ছোট ভাই নির্মল কুমার। সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন ওই সংসারে ছবি বিশ্বাসের অত্যন্ত অল্প বয়সের বিধবা অসহায় শালী। ছবিতে দেখানো হয়েছিল ছবি বিশ্বাসের স্ত্রী আরতি মজুমদার উচ্চশিক্ষিতা হলেও সেটা সংসারে গোপন রেখেছিলেন তিনি, ছোট ছোট দেবরদের মানুষ করতে। ঋণে জর্জরিত সংসারটাকে ছবি বিশ্বাস এবং আরতি মজুমদার দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আবার নতুন করে দাঁড় করিয়েছিলেন। ছবি বিশ্বাস ও আরতি মজুমদারের ছেলে অমিয়র ভূমিকায় অভিনয় করেছিলাম আমি, যার প্রথম অংশে আমার ছোটোবেলাতে অভিনয় করেছিল আমার ছোট ভাই মাস্টার সুপ্রিয়। এই আরতি মজুমদার ব্যক্তিগত জীবনে ছিলেন পরিচালক সুশীল মজুমদারের স্ত্রী। ভীষণ ভালো অভিনয় করতেন তিনি। এই সংসারে একজন বিধবা পিসিমাও ছিলেন তিনি হলেন ছায়াদেবী, পরিবারের অত্যন্ত শুভানুধ্যায়ী। এই মানুষটা আজকের দিনে টিভি সিরিয়ালে পিসিমার মতো নয়। এই ছায়াদেবীর সঙ্গে অভিনয় করাটাও আমি আমার সৌভাগ্য বলেই মনে করে থাকি। এই সুখের সংসারে গণ্ডগোল শুরু হয় সেজ ভাই রবীন মজুমদারের বিবাহের পরে। মেজ ভাই বীরেন চট্টোপাধ্যায়ের স্ত্রী সন্ধ্যা রানী বিদেশী মহিলা ছিলেন। রবীন মজুমদারের স্ত্রী অর্থাৎ রেখা মল্লিক পরিবারে ভাঙন ঘটালো রবীন মজুমদার বিদেশে চলে যাওয়ার সুযোগে। সন্ধ্যা রানীর মন বিষিয়ে দিলেন তিনি। সন্ধ্যা রানীর উকিল দাদা কানী বন্দ্যোপাধ্যায়ের ছবি বিশ্বাসের সম্পত্তি ভাগ হয়, সেই চেষ্টাই করতে লাগলেন। শুরু হলো সুখের সংসারে ভাঙন, সম্পত্তি ভাগ হয়ে গেল। এরকম একটা বড় আঘাতে বড় ভাই ছবি বিশ্বাস অসুস্থ হয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত মারা গেলেন। পরে অবশ্য রবীন মজুমদার বিদেশ থেকে ফেরার পরে অনেকটাই সব কিছু মিটে গিয়েছিল। ভাঙা সংসার আবার জোড়া লেগে গিয়েছিল। যাকে নিয়ে এত গণ্ডগোল সেই রেখা মল্লিক ব্যক্তিগত জীবনে ছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক গোপন মল্লিকের স্ত্রী। খুব ভালো মানুষ। গোপন মল্লিকের বাড়ি ছিল পূর্ণ সিনেমার পাশেই। আমি যেতাম সেই বাড়িতে সুযোগ পেলে, খেতামও সেই বাড়িতে অনেক কিছু। সে সময় তাদের কোনো সন্তান ছিল না, নিজের সন্তানের মতোই আমাকে ওরা ভালোবাসতেন। এই ভাঙাগড়া ছবি শুটিং হয়েছিল ইস্টার্ন টকিজ স্টুডিওতে দক্ষিণেশ্বরে। বিশাল পরিধি আর গাছপালা নিয়ে এই স্টুডিও। আমার বেশ মনে আছে সেই সময় একটা দৃশ্যগ্রহণের কথা। ফ্লোরের বাইরের বাগানে রবীন মজুমদার আমাকে সাইকেল শেখাচ্ছেন। আমি বাইসাইকেল থেকে পড়ে যাওয়ার পর তিনি সাইকেলের সামনে আমাকে বসিয়ে একটা গান ধরেছিলেন। গানটা ছিল এরকম: আমি এমনি খেলা পেলে সারাটি বেলা আজ ভুলতে পারি, কি খিদে তেষ্টা ভুলে যাই তেষ্টা, চড়ে বাইসাইকেল গাড়ি।
এই স্টুডিওতে বেশ কিছু আম গাছ ছিল, তার মধ্যে একটা কাঁচা মিঠে আম গাছ ছিল। ওই গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়া হতো। পেড়ে দিত একজন প্রোডাকশন বয়। আমি, সাবিত্রী দিদি, ছায়া দেবী সবাই মিলে খেতাম। স্টুডিওর ভেতরে একটা ক্যান্টিন ছিল। আমাদের পুনর্মোড়ের পাড়ার শোভা রেস্টুরেন্টের লোকজন ছিলেন আমাদের ক্যাটারার। আমাদের লাঞ্চের ব্যবস্থা করতেন। যারা যখন শুটিং করতে আসতেন তাদের জন্যে ক্যাটারার ওই ক্যান্টিনে সবার জন্য খাবার দাবার রান্না করতেন। মুখ্য আর্টিস্টদের মেকআপ রুমে খাবার সার্ভ করা হতো। আমার বেশ মনে আছে ছায়াদেবীর অভিনয়। আমাকে জড়িয়ে ধরে তিনি কাঁদছেন কোনো একটা দৃশ্যে। দৃশ্যগ্রহণ শেষ, কিন্তু ছায়াদেবীর কান্না আর বন্ধ হয় না। তখন সবাই মিলে তাকে তার মুখে চোখে জল দিয়ে পরিচর্যা করে তার সেই কান্না সবাই থামালেন। আমি বুঝতে পারছি কি সিরিয়াস অভিনেত্রী ছিলেন তিনি। তার স্মরণে আমার প্রণাম রইল। সৃষ্টিশীল প্রতিভার অধিকারী মানুষজনের দৈনন্দিন জীবন আটপৌরে মানুষজনের মতো হয় না। সেই জন্যে বোধহয় বেশ কিছু এইসব মানুষ কিছু কিছু ক্ষেত্রে তাঁদের নিজেদের অজান্তে পরিমিতিবোধ হারিয়ে ফেলেন নেশা এবং নারী সঙ্গের ক্ষেত্রে। রবীন মজুমদার ছিলেন এরমই একটা প্রতিভা, যিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন সুর সাধনার সঙ্গে সঙ্গে সুরার নেশায়। তাই শেষ জীবনটা তার অনেক কষ্টের মধ্যে কাটাতে হয়েছিল। যদিও একটা সময় তিনি উত্তম কুমারের থেকে কম জনপ্রিয় ছিলেন না। শ্রী সত্যজিৎ রায় শ্রী রবীন মজুমদারকে পূর্ণ মর্যাদা দিয়ে তার বিখ্যাত ছায়াছবি হীরক রাজার দেশে ছায়াছবিতে অভিনেতা এবং গায়ক দুই ভূমিকায় দেখতে চেয়েছিলেন। বাংলা সিনেমার সেই পুরনো পরম্পরা মেনে আবার নিয়ে আসতে চেয়েছিলেন রূপালী পর্দায় গায়ক এবং অভিনেতা হিসেবে, কিন্তু তা সম্ভব হয়নি। তখন ছিল আমাদের রবীন্দ্রার শরীরের ভগ্ন দশা, গান গাইবার শক্তি পর্যন্ত অবশিষ্ট ছিল না। ফলে তার পক্ষে কত রঙ্গ দেখবি দুনিয়ায় গানটা তার পক্ষে গাওয়া সম্ভব হয়নি। আর ঠিক সেই কারণে গানটা গেয়েছিলেন বিখ্যাত বাউল গান শিল্পী শ্রী অমর পাল। ভাবা যায় না একটা সময় এই বাংলার যুব পুরুষেরা শ্রী রবীন মজুমদারের মতো গোঁপ রাখতে চাইছেন তাকে অনুসরণ করে। আর যার গান এই শেষ গান বিরহ দিয়ে গেলে আজও অমর হয়ে আছে সঙ্গীত জগতের দুনিয়ায়। প্রণব রায় লেখা, কমল দাশগুপ্তের সুর দেয়া আর রবীন মজুমদারের গাওয়া গানটা আজও বর্তমান শিল্পীদের ঠোঁটে ঠোঁটে ঘোরে।